আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাচ্চাদের খাবার হিসেবে সেরেল্যাক পুরো বিশ্বেই খুবই জনপ্রিয়, কিন্তু বাহিরের কেনা সেরেল্যাক আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো কিংবা কতটা নিরাপদ সেটা আমরা সঠিকভাবে কেউই জানি না। তো যেসব মায়েরা আমার মতো বাচ্চার স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন, তো তাদের জন্যই আমার আজকের ভিডিও। কারণ আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে অধিক পুষ্টিসম্পন্ন করে সেরেল্যাক তৈরির সঠিক পদ্ধতি। আমার ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে এই সেরেল্যাক তৈরি করে আপনারা বাচ্চাদেরকে 9 মাস থেকে 4 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। এছাড়াও এই সেরেল্যাক তৈরি করে কতদিন পর্যন্ত, কোথায় এবং কিভাবে সংরক্ষণ করতে পারবেন এবং এটা বাবুকে কিভাবে রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতিও এই ভিডিওতে শেয়ার করব। তাই কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে প্রথমেই দেখে নিন এই সেরেল্যাক তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। উপকরণ হিসেবে লাগছে হাফ কাপ রেগুলার ভাতের চাল, হাফ কাপ সুগন্ধি পোলাওয়ের চাল, হাফ কাপ গম, হাফ কাপ সাবুদানা। আরও লাগছে 1/4 কাপ মসুরের ডাল, 1/4 কাপ মুগের ডাল, সম পরিমাণে বুটের ডাল, সম পরিমাণে ছোলার ডাল, সম পরিমাণে চীনাবাদাম, সম পরিমাণে কাঠবাদাম এবং সম পরিমাণে কিশমিশ। আর নিয়ে নিচ্ছি 8 থেকে 10টির মতো কাজু বাদাম। তো এই ছিল আমার সেরেল্যাকের সবগুলো উপকরণ। এই সবগুলো উপকরণের নাম সহ এর সঠিক পরিমাণ আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকেও দেখে নিতে পারবেন। দর্শক, আমি আপনাদের সুবিধার্থে এখানে আরও একবার বলে দিচ্ছি, এখানে আমি 4 ধরনের খাদ্যশস্য নিয়েছি, 4 ধরনের ডাল নিয়েছি, 3 ধরনের বাদাম নিয়েছি এবং 1 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি। তো আমি আমার বাচ্চার শারীরিক কন্ডিশন এবং হজম ক্ষমতার ধরন বুঝে এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের বাচ্চাদের শারীরিক কন্ডিশন এবং হজম ক্ষমতা বুঝে এখানে উপকরণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা 9 মাস থেকে 12 মাসের বাচ্চাদের জন্য সেরেল্যাকটা তৈরি করতে চাচ্ছেন তারা এখানে গম এবং চীনাবাদামটা বাদ দিয়ে দিবেন এবং 1 বছরের পর থেকে এই দুইটা যুক্ত করে দিবেন। তো যাই হোক, এবার এই সবগুলো উপকরণ নিয়ে যাচ্ছি পরিষ্কার করে ধোয়ার জন্য। এজন্য বড় একটি বাটির মধ্যে সব কিছু আমি ঢেলে নিলাম আর হাত দিয়ে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আর বাচ্চাদের খাবার তৈরির আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, খাবার তৈরির প্রয়োজনীয় বাসনপত্র এবং নিজের 2টি হাত প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এইদিকে আমি হাত দিয়ে কচলে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এই ঘোলাটে পানিটা চলে গিয়ে একদম স্বচ্ছ পানি আসছে ততক্ষণ পর্যন্ত আমি পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো আমি মোটামুটি 8 থেকে 9 বার পানি চেঞ্জ করে এই উপকরণগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এইরকম একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এই স্ট্রেনারের মধ্যে এই সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি। যাদের কাছে এরকম স্ট্রেনার নেই তারা চাইলে পরিষ্কার সুতি কাপড়ের মধ্যেও এই চাল ডালগুলোকে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন, এতে করে এর এক্সট্রা পানিটা খুব দ্রুত পড়ে যাবে। এই তো আমি এইভাবে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিব আর এতে করে এর এক্সট্রা গায়ের পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আর এতক্ষণে এই চাল ডালের গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরে পড়ে গেছে। এখন এইরকম একটি ট্রে নিয়ে নিচ্ছি আর এই ট্রের উপর বিছিয়ে দিচ্ছি একদম পরিষ্কার একটি সুতির কাপড়। আমি এই ওড়নাটা শুধুমাত্র আমার ছেলের সেরেল্যাক শুকানোর জন্যই ব্যবহার করি, তাছাড়া আমার রেগুলার ইউজের জন্য আমি কখনোই এই ওড়নাটা ব্যবহার করি না। আপনারাও চেষ্টা করবেন যে বাচ্চাদের সেরেল্যাক শুকানোর জন্য আলাদা একটা ওড়না বা সুতির কাপড় তৈরি করে রাখতে, কারণ বাচ্চাদের খাবার সর্বপ্রথম হতে হবে যথেষ্ট নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, তাহলেই আমাদের ছোট্ট বাচ্চারা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে পারবে।
তো যাই হোক, এই ওড়নাটার ওপর এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এখন এটাকে নিয়ে যাচ্ছি রোদে শুকাতে। তো রোদে আমি শুকাতে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর পর এসে হাত দিয়ে এই উপকরণগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে এই সব কিছু খুব সুন্দরভাবে শুকাতে পারে। আর একটা কথা অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই খাবারের ওপরে যেন কোনো ধরনের পোকামাকড় কিংবা পাখি এসে বসতে না পারে, তাই অতীব সাবধানতার সঙ্গে এগুলো শুকিয়ে নিতে হবে। আমি এই ওড়নাটারই অন্য পাশ দিয়ে এই উপকরণগুলোকে ঢেকে দিচ্ছি। ওড়নাটা পাতলা হওয়ার কারণে কিন্তু রোদের আলো খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে, আর এগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আসলে এটা রোদের তাপের উপর নির্ভর করে যে আপনার এটা শুকাতে কতক্ষণ সময় লাগবে। আপনারা চাইলে এই ওড়নার পরিবর্তে অন্য যে কোনো জালি দিয়েও ঢেকে দিতে পারেন, তাহলেও কিন্তু এর মধ্যে আর কোনো পাখি কিংবা পিঁপড়া এসে বসতে পারবে না। তো যাই হোক, ফিরে এসেছি আমি আমার এই সব উপকরণগুলো শুকিয়ে নেওয়ার পর। দর্শক, যে কাঠফাটা রোদ পড়েছে, আমার এগুলো শুকাতে কিন্তু মাত্র 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর এইটুকু সময়ের মধ্যেই দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু এই উপকরণগুলোকে পানি দিয়ে ধুয়েছি, তাই এর মধ্যে কিন্তু একটু হলেও পানি রয়ে গেছে। তাই এর ভেতরের পানিটা শুকানোর জন্য এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম লোতে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে সময় নিয়ে এই উপকরণগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই চালের এবং বাদামের ভেতরের পানিটা শুকিয়ে যায় আর এগুলো একদম মচমচে হয়ে যায়। ভাজতে ভাজতে যখন চাল এবং বাদামের ওপরের অংশটা হালকা বাদামি রঙের হয়ে আসবে, এই পর্যায়ে বুঝে নেবেন যে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে এই ট্রের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, আর ফ্যানের বাতাসে রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিব। যেহেতু আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব, আর গ্রাইন্ডারে গরম জিনিস গুঁড়া করতে হয় না। আর তাছাড়াও গরম অবস্থায় যদি এগুলো গুঁড়া করতে যান, তাহলে এগুলো কিন্তু খুব একটা ঝরঝরে হবে না, আঠালো হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটি গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমার এই জারটা বড় সাইজের, তাই আমার এই সবগুলো উপকরণ এটার মধ্যে ধরবে। তবে আপনাদের ছোট সাইজের জার হলে তাহলে 2 বারে এগুলোকে গুঁড়া করে নিতে পারেন। আর সবার বাসায় তো গ্রাইন্ডার থাকে না, তো তারা কি করবেন, ব্যবস্থা তো অবশ্যই আছে। আপনারা শিলপাটায় এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবেই কিন্তু গুঁড়া করে নিতে পারবেন। তো যাই হোক, আমি সবগুলো উপকরণ ঢেলে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো ফিরে আসছি এগুলোকে গুঁড়া করে নেওয়ার পর। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং স্বাস্থ্যকর হোমমেড সেরেল্যাক। দেখতেই তো পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই সেরেল্যাকটা। অনেক আপুই আমাকে বলে থাকেন যে আপু, আপনার রেসিপি ফলো করেই আমি সেরেল্যাক বানিয়েছি, কিন্তু আমারটা তেমন ঝরঝরে হয়নি, আঠালো হয়ে গেছে। তো তাদেরকে বলবো, নিশ্চয়ই আপনাদের শুকানোর সময় কোনো ভুল হয়েছে, খুব ভালোভাবে শুকাতে পারেননি কিংবা খুব ভালোভাবে ভাজতে পারেননি, এজন্যই হয়তো এটা আঠালো হয়ে গেছে। তাছাড়া খুব ভালোভাবে শুকালে এটা আঠালো হওয়ার কোনো চান্সই নেই। একদম এইরকম পারফেক্ট এবং ঝরঝরে সেরেল্যাক তৈরি করে নিতে পারবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমি এটাকে কিন্তু একদম মিহি করিনি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যে এটা একটু দানাদার অবস্থায় রেখেছি, কারণ বাচ্চাদেরকে যদি একদম মিহি ব্ল্যান্ড জাতীয় খাবার খাওয়ানো হয়, তাহলে তারা কিন্তু পরবর্তীতে আর দানাদার খাবার খেতে চায় না। তাই যখন এই সেরেল্যাকটা গুঁড়া করবেন, চেষ্টা করবেন এটাকে একটু দানাদার অবস্থায় রাখতে। আর আমি কিন্তু আমার ছেলের পছন্দ অনুযায়ী এই সেরেল্যাকটাকে গুঁড়া করে নিয়েছি। তো যাই হোক, এবার এটাকে সংরক্ষণের পালা। কিভাবে এবং কোথায় রেখে কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেরেল্যাক সংরক্ষণের জন্য অবশ্যই যে কোনো এয়ারটাইট একটি জার নিতে হবে। আমি এইরকম বাচ্চাদের যে ফর্মুলা মিল্কের কৌটা থাকে, সেরকম একটি টিনের জার নিয়ে নিয়েছি। আর এগুলোর মুখ কিন্তু এয়ারটাইট হয়। তো আপনাদের কাছে এগুলো না থাকলে যে কোনো কাচের জার কিংবা ভালো প্লাস্টিকের জার নিতে পারেন। আর অবশ্যই মুখটা এয়ারটাইট দেখে নেবেন, যাতে ভেতরে কোনো ধরনের বায়ু চলাচল করতে না পারে। কারণ এই সেরেল্যাকের ভেতরেও যদি বাতাস চলাচল করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। তো এইরকম এয়ারটাইট কন্টেনার
কন্টেনারে রেখে আপনারা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 1.5 থেকে 2 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর বাচ্চাদের যে কোনো খাবারই 2 মাসের থেকে বেশি সংরক্ষণ করা উচিত না, কারণ এই খাবারগুলোর তো একটা পুষ্টিগুণেরও ব্যাপার স্যাপার থাকে। সেক্ষেত্রে পুষ্টিগুণ কিন্তু এতদিন বজায় থাকে না খাবারে, সেটা অনেকটাই কমে যায়। আর এই কৌটার মধ্যে যে কোনো এক্সট্রা একটা চামচ আমি দিয়ে রাখি, এতে করে আমার সেরেলাকটা নিতে সুবিধা হয়। আর এই সেরেলাকের মধ্যে যদি কোনো ধরনের ভেজা চামচ দিয়ে নেন তাহলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এর মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। তাই অবশ্যই শুকনা চামচ দিয়ে এই সেরেলাকটা তুলতে চেষ্টা করবেন। তো এই তো সেরেলাক তৈরি, সংরক্ষণ এগুলো তো সবই হলো। এখন প্রশ্ন হচ্ছে এটা বাবুকে কিভাবে রান্না করে খাওয়াবো। তো চলুন সেটাও দেখে নিই। এজন্য চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেডি করে রাখা সেরেলাক। এখন চুলার আঁচ একদম লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতো এই সেরেলাকগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই দুইটার একটাও নেই, তাই আমি এইভাবে শুকনা তাওয়াই ভেজে নিলাম। এখন যারা 9 মাস থেকে 12 মাসের বাচ্চাদের জন্য এটা রান্না করবেন তারা এখানে 1 কাপ নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। আর আমার ছেলের বয়স যেহেতু 20 মাস, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। তো 1 কাপ আমি গরুর দুধ দিয়ে দিলাম, আর সাথে আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানিও দিয়ে দিব। যেহেতু এই সেরেলাকের মধ্যে কয়েক ধরনের ডাল রয়েছে আর ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই একটু বেশি দুধ কিংবা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই সেরেলাকগুলো একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এই সেরেলাক রান্নায় আমি কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করব না, তার পরিবর্তে আমি এখানে ব্যবহার করব খেজুর। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো মিষ্টি জাতীয় ফল এখানে অ্যাড করতে পারেন। তো সেরেলাকটা রান্না হতে থাক, এইদিকে আমি খেজুরের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এজন্য আমি এখানে 3টি খেজুরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খেজুরগুলোর মাঝখানের বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে নর্মাল পানি। এবার হাত দিয়ে এই খেজুরগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। সেরেলাকে খেজুর দেওয়ার ফলে যেমন সেরেলাকটা অনেক বেশি মিষ্টি হবে, তেমনি হবে অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যকর। তো আমি চটকে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু এক্সট্রা একটু আঁশ রয়ে গেছে যেটা বাচ্চাদের গলায় আটকে যেতে পারে, তাই আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে, একটু কোনো ধরনের বড় আঁশ এর মধ্যে নেই। তো এটাকে নিয়ে আমি সরাসরি আবার চুলায় চলে যাচ্ছি। এইদিকে আমার সেরেলাকটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে তৈরি করে রাখা খেজুরের পিউরিটা এর মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে খেজুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কলাও ব্যবহার করতে পারেন, আবার কোনো দিন গাজর সেদ্ধ করে দিতে পারেন, আবার মাঝে মধ্যে আপেল দিয়েও এটা রান্না করে দিতে পারেন। এক এক দিন এক একটা দিয়ে রান্না করে দিবেন, এতে করে বাচ্চারা এই একই খাবার থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পাবে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো আমি খেজুর দেওয়ার পর এটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এটার ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে, সেরেলাকটাকে ঠিক সেরকম ঘন বা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে এই সেরেলাক বাচ্চাকে যদি সকালে 1 বাটি পরিমাণ খাওয়ানো হয় তাহলে তার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যায় এই খাবারটি থেকে। যেহেতু ঘরোয়া সব উপকরণে তৈরি করা আর নিজের হাতে তৈরি করা, তাই এটা কিন্তু বাচ্চার জন্য সবথেকে বেশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। তো এই তো এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে এবং আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।